আসসালামু আলাইকুম। ডিজিটাল সিগন্যাল প্রসেসিং ল্যাব টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই টিউটোরিয়ালে আমি এক্সপেরিমেন্ট 8 নিয়ে আলোচনা করব, ডিজাইন অফ এফআইআর ফিল্টার। এক্সপেরিমেন্ট 8 এর চারটা অবজেক্টিভ: টু আন্ডারস্ট্যান্ড দ্য ইম্প্যাক্ট অফ উইন্ডো ফাংশন ইন এফআইআর ফিল্টার ডিজাইন। এফআইআর ফিল্টার ডিজাইনের ক্ষেত্রে উইন্ডো ফাংশন কেন ব্যবহার করতে হয় আমরা সেটা বোঝার চেষ্টা করব। টু আন্ডারস্ট্যান্ড দ্য কনভার্সন অফ হাই পাস ফিল্টার কার্নেল ফ্রম লো পাস ফিল্টার কার্নেল। লো পাস ফিল্টারকে কীভাবে হাই পাস ফিল্টারে কনভার্ট করা যায় সেটা আমরা দেখব। টু ডিজাইন ব্যান্ড পাস অ্যান্ড ব্যান্ড স্টপ ফিল্টার। লো পাস ফিল্টার এবং হাই পাস ফিল্টার কার্নেল ইউজ করে কীভাবে ব্যান্ড পাস এবং ব্যান্ড স্টপ ফিল্টার ডিজাইন করা যায় সেটা আমরা দেখব। লাস্ট অবজেক্টিভ: টু আন্ডারস্ট্যান্ড দ্য ইউজ অফ এফআইআর ফিল্টার ইন সিগন্যাল সেপারেশন। আমরা যে ফিল্টারগুলো ডিজাইন করেছি সেই ফিল্টার কীভাবে একটা নয়েজি সিগন্যাল থেকে নয়েজ সেপারেট করবে, অথবা একাধিক ফ্রিকোয়েন্সির কোনো একটা সিগন্যাল থেকে স্পেসিফিক সিগন্যালকে সেপারেট করবে, এই জাতীয় কিছু অ্যাপ্লিকেশন আমরা দেখব। এই এক্সপেরিমেন্টের জন্য 3টে ভিডিও থাকবে। প্রথম ভিডিওতে আমি অবজেক্টিভ এ নিয়ে আলোচনা করব, দ্বিতীয় ভিডিওতে অবজেক্টিভ বি এবং সি নিয়ে আলোচনা করব, এবং সর্বশেষ ভিডিওতে আমি অবজেক্টিভ ডি নিয়ে আলোচনা করব। আমি প্রথমে এফআইআর ফিল্টার ডিজাইনের ক্ষেত্রে কেন উইন্ডো ফাংশন দরকার হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব। আমরা জানি ডিজিটাল ফিল্টার ডিজাইন করা মানে হচ্ছে তার ইম্পালস রেসপন্স বের করা। কারণ কোনো একটা ফিল্টারের ইম্পালস রেসপন্স যদি জানা থাকে তাহলে যে কোনো ইনপুটের জন্য তার আউটপুট কী হবে সেটা আমরা কনভলিউশন সামের মাধ্যমে বের করতে পারি। ডিজিটাল ফিল্টারের ক্ষেত্রে এইচএন এর একটি স্পেশাল নাম আছে। এইচএনকে বলা হয় ফিল্টার কার্নেল। আমরা যদি এফসি কাট অফ ফ্রিকোয়েন্সি অথবা ওমেগা সি অ্যাঙ্গুলার কাট অফ ফ্রিকোয়েন্সির একটা আইডিয়াল লো পাস ফিল্টার ডিজাইন করি, অর্থাৎ আইডিয়াল লো পাস ফিল্টারের ইম্পালস রেসপন্স বের করি, সেটা হবে এই ইকুয়েশনটা। আর এই ইকুয়েশনটা হচ্ছে একটা সিঙ্ক ফাংশনের ইকুয়েশন। আমরা জানি সিঙ্ক ফাংশন দুই প্রকার: আননর্মালাইজ সিঙ্ক ফাংশন অ্যান্ড নর্মালাইজ সিঙ্ক ফাংশন। এখানে যদি সাইন ওমেগা সি এন ডিভাইড বাই শুধু এন থাকতো তখন আমরা এটাকে বলতাম আননর্মালাইজ সিঙ্ক ফাংশন। আর যদি সাইন ওমেগা সি এন ডিভাইড বাই পাই এন থাকে তখন সেটাকে বলা হবে নর্মালাইজ সিঙ্ক ফাংশন। এখন আমরা এই ফাংশনটাকে যদি গ্রাফিক্যালি প্লট করি তাহলে আমরা এই ধরনের একটা কার্ভ পাবো। আমরা চাইলে এই ফাংশনটাকে প্লট করে দেখতে পারি। ডেসমস নামে একটা ক্লাউড সফটওয়্যার আছে, এখানে যে কোনো ধরনের ম্যাথমেটিক্যাল ফাংশন প্লট করা যায়। আমি এখানে আইডিয়াল লো পাস ফিল্টারের ইম্পালস রেসপন্সের ইকুয়েশনটা লিখছি। এই ইকুয়েশনে এন হচ্ছে স্যাম্পল পজিশন এবং এফ হচ্ছে ফিল্টারের নর্মালাইজড কাট অফ ফ্রিকোয়েন্সি। আমরা এফটাকে চেঞ্জ করে দেখি। এই স্লাইডারটা দিয়ে আমি এফ এর ভ্যালু বাড়িয়ে অথবা কমিয়ে দেখতে পারি। আমি যদি এফ এর ভ্যালু বাড়াই তাহলে এখানে এই ফাংশনের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কীভাবে চেঞ্জ হচ্ছে সেটা দেখাচ্ছে। আবার এটাকে যদি কমানো হয় তাহলে কীভাবে চেঞ্জ হচ্ছে সেটাও আমরা দেখতে পাচ্ছি। এখানে এফ এর ভ্যালুটা আমি -10 থেকে 10 পর্যন্ত চেঞ্জ করে দেখাচ্ছি, কিন্তু ডিজিটাল ফিল্টারের ক্ষেত্রে এই ভেরিয়েবলটা চেঞ্জ হবে 0 থেকে 0.5 পর্যন্ত, অর্থাৎ এফ এর সর্বোচ্চ ভ্যালু হবে 0.5। এফ এর ম্যাক্সিমাম ভ্যালু কেন 0.5 হবে সেটা আমরা নর্মালাইজ ফ্রিকোয়েন্সি ডেফিনিশন দেখলেই বুঝতে পারবো। ডিজিটাল সিগন্যাল প্রসেসিং থিওরি ক্লাসের একেবারে শুরুর দিকে আমি এই ইকুয়েশনটা দেখিয়েছিলাম। নর্মালাইজ ফ্রিকোয়েন্সি এফ ইকুয়ালস হচ্ছে এফ ডিভাইড বাই এফ এস। এখানে এফ হচ্ছে অ্যানালগ সিগন্যালের ফ্রিকোয়েন্সি এবং এফ এস হচ্ছে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। তো এই ইকুয়েশন থেকে আমরা দেখতে পাচ্ছি নর্মালাইজ ফ্রিকোয়েন্সি এফ এর ভ্যালু ম্যাক্সিমাম হবে যখন এফ এস এর ভ্যালু মিনিমাম হয়। আমরা জানি নাইকুয়েস্ট ক্রাইটেরিয়া অনুযায়ী এফ এস এর মিনিমাম ভ্যালু হওয়া উচিত 2f, অর্থাৎ অ্যানালগ সিগন্যালের ফ্রিকোয়েন্সির অ্যাটলিস্ট ডাবল। সেক্ষেত্রে আমরা বলতে পারি এফ এর ম্যাক্সিমাম ভ্যালু হবে এফ ডিভাইড বাই 2f, অর্থাৎ 0.5। আর এফ এস এর ম্যাক্সিমাম ভ্যালুর কোনো লিমিট নেই, এটা আমরা অনেক বেশিও নিতে পারি। এটা যদি একেবারে আমরা ইনফাইনাইট পর্যন্ত নিই তখন এটা হবে এফ ইকুয়ালস এফ ডিভাইড বাই ইনফাইনাইট, অর্থাৎ 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি এফ ভেরিয়েবলটা 0 টু 0.5 এর ভিতরেই চেঞ্জ হবে। ডিজিটাল ফিল্টারের ক্ষেত্রে এটাকে আমরা বলি এফসি, অর্থাৎ নর্মালাইজড কাট অফ ফ্রিকোয়েন্সি। তো নর্মালাইজড কাট অফ ফ্রিকোয়েন্সি যদি 0 থেকে 0.5 এর ভিতরে চেঞ্জ হয়, নর্মালাইজড অ্যাঙ্গুলার কাট অফ ফ্রিকোয়েন্সি এটা চেঞ্জ হবে 0 টু টোয়াইস পাই এফ সি, অর্থাৎ 0 টু পাই পর্যন্ত। এখন আমি এফ এর ভ্যালুটা 0 থেকে 0.5 এর ভিতরে লিমিট করে দিব এবং এফ এর ভ্যালু 0 থেকে 0.5 এর ভিতরে চেঞ্জ করলে এইচএন এর প্লটটা কীভাবে চেঞ্জ হয় সেটা দেখব। তো এফ এর ভ্যালুটা আমি চেঞ্জ করে দিচ্ছি। এফ এর মিনিমাম ভ্যালু হচ্ছে 0, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 0.5, আর স্টেপ সাইজ দিলাম 0.001। এখন কাট অফ ফ্রিকোয়েন্সির ভ্যালু যখন ম্যাক্সিমাম অর্থাৎ 0.5, তখন আমরা দেখতে পাচ্ছি এই ফাংশনের 0 পজিশনে অ্যামপ্লিটিউড হচ্ছে 1। আর প্লট থেকে দেখতে পাচ্ছি এই ফাংশনটা একটা ইভেন অথবা সিমেট্রিক ফাংশন, আর এটার সেন্টার অফ সিমেট্রি হচ্ছে 0 পজিশন। এবার আমি যদি এফ এর ভ্যালু চেঞ্জ করি, অর্থাৎ এফ এর ভ্যালু 0.5 থেকে আস্তে আস্তে কমাতে থাকি, আমরা দেখতে পাচ্ছি এখানে
সেন্টার অফ সিমেট্রির ভ্যালুটা 1 থেকে কমে যাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম এখানে যে মেইন লোবটা আছে সেই মেইন লোবের ডিউরেশনটা বেড়ে যাচ্ছে। তো আমরা আইডিয়াল লো পাস ফিল্টারের ইম্পালস রেসপন্সের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখলাম। এখন এটাকে যদি আমরা এফএফটি করি, অর্থাৎ এটাকে যদি আমরা ফ্রিকোয়েন্সি ডোমেনে দেখি, তখন আমরা আইডিয়াল লো পাস ফিল্টারের ফ্রিকোয়েন্সি রেসপন্সটা পাবো। এই ফ্রিকোয়েন্সি রেসপন্স প্লটে ফ্রিকোয়েন্সি ভেরিয়েবলের ভ্যালু ধরা হয়েছে 0 থেকে 0.5 পর্যন্ত। এটা কেন 0 থেকে 0.5 পর্যন্ত ধরা হয়েছে সেটা আমি অলরেডি ব্যাখ্যা করেছি। এই কার্ভ থেকে আমরা দেখতে পাচ্ছি 0 থেকে এফসি নর্মালাইজড ফ্রিকোয়েন্সি পর্যন্ত এই ফিল্টারের গেইন হচ্ছে 1, আর এফসি থেকে 0.5 নর্মালাইজড ফ্রিকোয়েন্সি পর্যন্ত এটার গেইন হচ্ছে 0। অর্থাৎ 0 থেকে এফসি ফ্রিকোয়েন্সির কোনো সিগন্যালকে এই ফিল্টার অ্যালাউ করবে, আর এফসি থেকে 0.5 ফ্রিকোয়েন্সির কোনো একটা সিগন্যালকে এই ফিল্টার রিজেক্ট করবে। এখানে এফসি হচ্ছে এই ইকুয়েশনের এফসি, অর্থাৎ কাট অফ ফ্রিকোয়েন্সি। 0 থেকে এফসি এই ফ্রিকোয়েন্সি ব্যান্ডকে বলা হয় পাস ব্যান্ড, আর এফসি থেকে 0.5 এই ফ্রিকোয়েন্সি ব্যান্ডকে বলা হয় স্টপ ব্যান্ড। এখানে আমরা দেখতে পাচ্ছি পাস ব্যান্ড একেবারে ফ্ল্যাট, প্রত্যেকটা ফ্রিকোয়েন্সির জন্য গেইন ইকুয়াল, অর্থাৎ কোনো ধরনের ফ্লাকচুয়েশন অথবা রিপল নেই। স্টপ ব্যান্ডেও কোনো ধরনের ফ্লাকচুয়েশন অথবা রিপল নেই, অর্থাৎ স্টপ ব্যান্ড অ্যাটেনুয়েশন হচ্ছে ইনফাইনাইট। আবার পাস ব্যান্ড থেকে স্টপ ব্যান্ডের যে ট্রানজিশন, এটা ইনফাইনাইটলি শার্প, অর্থাৎ এই ক্ষেত্রে ট্রানজিশন ব্যান্ড হচ্ছে 0। কিন্তু এই ধরনের আইডিয়াল ফিল্টার আমরা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতে পারবো না। তার দুইটি কারণ। প্রথমত, এই ইম্পালস রেসপন্সের ডিউরেশন হচ্ছে ইনফাইনাইট। এখানে এন এর ভ্যালু মাইনাস ইনফাইনাইট থেকে ইনফাইনাইট পর্যন্ত, অর্থাৎ এখানে ইনফাইনাইট সংখ্যক স্যাম্পল আছে। এক্ষেত্রে এই ফিল্টার ইমপ্লিমেন্ট করতে গেলে ইনফাইনাইট সংখ্যক মেমোরি ব্লক লাগবে, এবং কনভলিউশন করার জন্য ইনফাইনাইট সংখ্যক এডিশন অথবা মাল্টিপ্লিকেশন অপারেশন করতে হবে, যেটা ইমপ্র্যাকটিক্যাল। সেকেন্ডলি, আইডিয়াল ফিল্টারের ইম্পালস রেসপন্স নন কজাল। আমরা এখানে দেখতে পাচ্ছি মাইনাস স্যাম্পল পজিশনে এই ইম্পালস রেসপন্সের ভ্যালু আছে। ইমপ্লিমেন্টেশন অফ ডিসক্রিট টাইম সিস্টেম, এই চ্যাপ্টারে আমরা দেখেছি কোনো সিস্টেমকে ইমপ্লিমেন্ট করতে হলে এটা কজাল হতে হবে, অর্থাৎ ওটা স্যাম্পল পজিশন 0 থেকে শুরু হতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম আইডিয়াল ফিল্টারের ইম্পালস রেসপন্স ইনফাইনাইট ডিউরেশন এবং নন কজাল হওয়ার কারণে এটাকে আমরা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতে পারবো না। তবে আমরা এটাকে যদি ফাইনাইট ডিউরেশন এবং কজাল সিস্টেম করতে পারি, তাহলে এটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো। ফাইনাইট ডিউরেশন করার জন্য আমরা এটাকে সিমেট্রিক্যালি ক্রপ করে নিতে পারি, অর্থাৎ সেন্টার অফ সিমেট্রি থেকে লেফটে আমরা যে সংখ্যক স্যাম্পল নিব, রাইটেও ঠিক একই সংখ্যক স্যাম্পল নিয়ে আমরা এটাকে ক্রপ করে নিতে পারি। ধরা যাক আমরা এটাকে -L/2 থেকে L/2 পর্যন্ত ক্রপ করে নিলাম। এক্ষেত্রে সেন্টার অফ সিমেট্রির বাম দিকে L/2 সংখ্যক স্যাম্পল, সেন্টার অফ সিমেট্রির ডান দিকে L/2 সংখ্যক স্যাম্পল, এবং সেন্টার অফ সিমেট্রির জন্য একটা স্যাম্পল, অর্থাৎ টোটাল স্যাম্পল সংখ্যা হবে m = L+1। আর এই সিস্টেমকে কজাল সিস্টেম করার জন্য আমরা এটাকে L/2 পরিমাণ রাইট শিফট অথবা ডিলে করতে পারি। ডিলে করলে তখন এটা 0 পজিশন থেকে স্টার্ট হবে। আর L/2 পরিমাণ শিফট করার মানে হচ্ছে m-1/2 পরিমাণ শিফট করা, কারণ আমরা এখান থেকে পাচ্ছি L হচ্ছে m-1, যেখানে m হচ্ছে ইম্পালস রেসপন্সে টোটাল স্যাম্পল সংখ্যা। এখন ফিল্টার কার্নেলে এই মডিফিকেশনগুলো করার পরে এই ইকুয়েশনটা আগের মতো থাকবে না, এটার মধ্যেও চেঞ্জ হবে। তো মডিফিকেশন করার পরে এটাই হবে ফিল্টার কার্নেলের ইকুয়েশন। আমরা দেখতে পাচ্ছি এখানে n এর পরিবর্তে n-m-1/2 লিখা হয়েছে, অর্থাৎ m-1/2 এই পরিমাণ রাইট শিফট করা হয়েছে। এখানেও সেম n এর পরিবর্তে n-m-1/2 লিখা হয়েছে। আর এই চেনে আগে ইনফাইনাইট সংখ্যক স্যাম্পল ছিল, n এর ডিউরেশন ছিল -ইনফাইনাইট থেকে ইনফাইনাইট পর্যন্ত, আর এখন n এর ডিউরেশন আমরা 0 থেকে m-1 পর্যন্ত ফিক্স করে দিয়েছি, অর্থাৎ এখানে m সংখ্যক স্যাম্পল থাকবে। এখন এই ইকুয়েশনে n এর ভ্যালু যদি m-1/2 হয়, তখন এই ডিনোমিনেটর 0 হয়ে যাবে। এই ডিনোমিনেটর 0 হয়ে গেলে তখন আমরা m-1/2 এই স্যাম্পলটা ক্যালকুলেশন করতে পারবো না। আর এই স্যাম্পলটা হচ্ছে সেন্টার অফ সিমেট্রির ভ্যালু। এজন্য সেন্টার অফ সিমেট্রির স্যাম্পল ভ্যালু ক্যালকুলেট করার জন্য এই ইকুয়েশনটা ফলো করতে হবে, WC/পাই। আর WC পরিবর্তে যদি আমরা টুয়াইস পাই FC বসাই, সেক্ষেত্রে এটা হবে 2FC। এখন আমরা মডিফাইড ফিল্টার কার্নেলের এই ইকুয়েশনটাকে ডেসমস সফটওয়্যারে প্লট করে দেখব। আমি এখানে আগে যে ইকুয়েশনটা লিখেছিলাম সেই ইকুয়েশনটাকে মডিফাই করে নিচ্ছি। মডিফাই করে আমি এখানে n এর পরিবর্তে n-m-1/2 লিখেছি, ফলে এই ইম্পালস রেসপন্সটা m-1/2 স্যাম্পল পজিশন রাইট শিফট হবে। এখানে m হচ্ছে নাম্বার অফ স্যাম্পল ইন দ্য ইম্পালস রেসপন্স। m এর ভ্যালু অবশ্যই পজিটিভ হবে। আমি এখানে m এর লিমিটটা 0 থেকে 100 পর্যন্ত করে দিচ্ছি, আর স্টেপ হবে 1। এই প্লটটাকে আরেকটু সুন্দরভাবে দেখার জন্য আমি সেটিংসে গিয়ে y অ্যাক্সিসের ভ্যালুগুলো চেঞ্জ করে দিচ্ছি।
এখন প্লটটাকে আরেকটু বড় দেখাচ্ছে। এখন এই স্লাইডার দিয়ে যদি আমি এম এর ভ্যালু বাড়াই, আমরা দেখতে পাচ্ছি এটা রাইট সাইডে সরে যাচ্ছে। এই যে এটা অনেকটুকু রাইট সাইডে সরে গেছে। আমি আরও যদি এটাকে বাড়াই, এটা আরও রাইট সাইডে সরে যাবে। আবার এটাকে কমাইলে এটা লেফটের দিকে চলে আসছে। তো ধরা যাক আমরা এখানে এম এর ভ্যালু 11 করলাম। 11 করলে এখানে কি পরিমাণ শিফট হবে? 11 - 1/2, অর্থাৎ 5 পজিশন এটা রাইটে শিফট হয়ে যাবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে 4 আর 6 এর মাঝখানে যে 5 পজিশন এটা রাইটে শিফট হয়ে গেছে। কিন্তু এখনও এখানে ইম্পালস রেসপন্সের ডিউরেশন ইনফাইনাইট রয়ে গেছে। আমি যদি এটাকে জুম আউট করি, আমরা দেখতে পাচ্ছি এই সিগন্যালের ডিউরেশন বেড়ে যাচ্ছে, অর্থাৎ এই সিগন্যালের ডিউরেশন -ইনফাইনাইট থেকে ইনফাইনাইট পর্যন্ত। তো এটাকে ফাইনাইট ডিউরেশন সিগন্যাল হিসেবে দেখানোর জন্য আমরা এখানে n এর লোয়ার লিমিট এবং আপার লিমিটটা মেনশন করে দিব। তো এখানে আমি n এর ভ্যালুটা ডিফাইন করে দিচ্ছি। n এর লেন্থ হচ্ছে 0 থেকে m-1 পর্যন্ত, অর্থাৎ এই চেনের মধ্যে m সংখ্যক স্যাম্পল থাকবে। এবার ইম্পালস রেসপন্সের প্লটকে আর ইনফাইনাইট ডিউরেশন সিগন্যাল হিসেবে দেখাচ্ছে না। এখানে যেহেতু m এর ভ্যালু 11, এই জন্য এটা ডিউরেশন হওয়া উচিত 0 থেকে m-1, অর্থাৎ 0 থেকে 10 পর্যন্ত। আমরা যদি m এর ভ্যালু বাড়াই, এই সিগন্যালের ডিউরেশন বেড়ে যাবে, তবে এটা সবসময় সিমেট্রিক্যাল থাকবে। আমি এখানে m এর ভ্যালু বাড়িয়ে দেখাচ্ছি। m এর ভ্যালু আমি বাড়াতে বাড়াতে 26 করে ফেললাম। আমরা এখানে দেখতে পাচ্ছি এটা ডিউরেশন 0 থেকে 25 পর্যন্ত হয়েছে, অর্থাৎ এখানে 26 সংখ্যক স্যাম্পল আছে। আবার এই কার্ভের শেপ কিন্তু চেঞ্জ হয় না, এটা আগের মতোই সিমেট্রিক্যাল। m এর ভ্যালু যাই হোক, এটা সবসময় সিমেট্রিক্যাল থাকবে। আমি এখানে m এর ভ্যালু আরও কমিয়ে দিচ্ছি। প্রতিবারেই আমরা দেখতে পাচ্ছি এখানে যে ইম্পালস রেসপন্সের কার্ভ, এটা সিমেট্রিক্যাল। তো এখান থেকে আমরা এই ইকুয়েশনে m এর সিগনিফিকেন্স কি সেটা বুঝতে পারলাম। m হচ্ছে ইম্পালস রেসপন্সের টোটাল স্যাম্পল সংখ্যা। m এর আরেকটা স্পেশাল নাম আছে, m কে বলা হয় কার্নেল লেন্থ অথবা ফিল্টার অর্ডার। এই ইকুয়েশনটাই হচ্ছে প্র্যাকটিক্যাল লো পাস ডিজিটাল ফিল্টারের ইম্পালস রেসপন্সের জেনারেল ইকুয়েশন। আমাদেরকে যখন কোনো লো পাস ফিল্টার ডিজাইন করতে বলা হবে, তখন ওই ফিল্টারের ডিজাইন প্যারামিটার অনুযায়ী m এবং f এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে। সেই ভ্যালুটা এই ইকুয়েশনে বসিয়ে দিলেই আমরা আমাদের ডিজায়ার্ড লো পাস ফিল্টারের ইম্পালস রেসপন্স অথবা ফিল্টার কার্নেল পেয়ে যাব। ধরা যাক ডিজাইন প্যারামিটার অনুযায়ী আমাদের কার্নেল লেন্থ m এর ভ্যালু আসলো 25 এবং ফিল্টারের নর্মালাইজড কাট অফ ফ্রিকোয়েন্সি 0.3। তো m = 25 এবং f = 0.3 সিলেক্ট করার পরে আমরা এখানে যে কার্ভটা পেলাম, এটাই হচ্ছে আমাদের ডিজায়ার্ড লো পাস ফিল্টারের ইম্পালস রেসপন্স অথবা ফিল্টার কার্নেল। এতক্ষণ ধরে আমরা দেখেছি আইডিয়াল লো পাস ফিল্টারের ইম্পালস রেসপন্সকে ক্রপ অথবা ট্রাঙ্কেশন করার পরে যদি আমরা রাইট শিফট করি, তখন প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্টেবল একটা ফিল্টার কার্নেল আমরা পাবো। এখন যদি আমরা এই ফিল্টারের ফ্রিকোয়েন্সি রেসপন্স দেখি, এখানে ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভ দেখাচ্ছে। আমরা দেখতে পাবো এই ফ্রিকোয়েন্সি রেসপন্সটা আইডিয়াল লো পাস ফিল্টারের ফ্রিকোয়েন্সি রেসপন্সের মতো না। আইডিয়াল ফিল্টারের কোনো ট্রানজিশন ব্যান্ড ছিল না। পাস ব্যান্ড থেকে স্টপ ব্যান্ডের যে ট্রানজিশন, সেটা ছিল ইনফাইনাইটলি শার্প। কিন্তু এক্ষেত্রে আমরা পাস ব্যান্ড আর স্টপ ব্যান্ডের মাঝখানে একটা ট্রানজিশন ব্যান্ড দেখতে পাচ্ছি। আইডিয়াল ফিল্টারের পাস ব্যান্ড এবং স্টপ ব্যান্ডে কোনো ধরনের ফ্লাকচুয়েশন অথবা রিপল ছিল না, কিন্তু এখানে আমরা রিপল দেখতে পাচ্ছি। আইডিয়াল ফিল্টারকে মডিফিকেশন করার কারণে আমরা পাস ব্যান্ড এবং স্টপ ব্যান্ডে যে অসিলেশন দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় গিবস ফেনোমেনন। এই অবস্থায় ফিল্টারের পারফরমেন্স ভালো হবে না। আমরা যদি ফিল্টারের পারফরমেন্স ইমপ্রুভ করতে চাই, তাহলে অবশ্যই গিবস ফেনোমেননটাকে রিডিউস করতে হবে। গিবস ফেনোমেনন রিডিউস করার জন্য আমরা এভাবে চিন্তা করতে পারি, আমরা যখন এটাকে আইডিয়াল ফিল্টার কার্নেল থেকে কেটে নিব, তখন আরও বেশি সংখ্যক স্যাম্পল এখানে নিব। কিন্তু অনেক বেশি সংখ্যক স্যাম্পল নিলেও এখানে গিবস ফেনোমেনন রিডিউস হবে না, কারণ গিবস ফেনোমেননের সাথে আসলে কার্নেল লেন্থের কোনো সম্পর্ক নেই। গিবস ফেনোমেননের কারণ হচ্ছে আমরা যখন আইডিয়াল ফিল্টারের ইম্পালস রেসপন্স থেকে এটাকে ক্রপ করে নিচ্ছি অথবা ট্রাঙ্কেট করে নিচ্ছি, তখন এখানে একটা অ্যাব্রাপ্ট এন্ড তৈরি হচ্ছে। আইডিয়াল ফিল্টারের ইম্পালস রেসপন্সে এখানে স্যাম্পল ভ্যালুগুলো গ্রাজুয়ালি কমতে কমতে ইনফাইনাইট টাইমে গিয়ে এটা 0 হচ্ছিল, কিন্তু এই পয়েন্টে এটাকে ক্রপ করার কারণে এখানে এটা গ্রাজুয়ালি 0 হচ্ছে না। তাহলে এই অ্যাব্রাপ্ট এন্ডই হচ্ছে মূলত গিবস ফেনোমেননের মূল কারণ। সুতরাং আমরা যদি গিবস ফেনোমেনন রিডিউস করতে চাই, এই অ্যাব্রাপ্ট এন্ডটা আমরা রাখতে পারবো না, এটাকে গ্রাজুয়ালি 0 করে ফেলতে হবে। সেটা করার জন্য আমরা এই ট্রাঙ্কেটেড ফিল্টার কার্নেলকে এই ধরনের একটা ফাংশনের সাথে মাল্টিপ্লাই করতে পারি, যেখানে ফাংশনটা সেন্টার অফ সিমেট্রির কাছাকাছি যে ভ্যালুগুলো আছে সেগুলোকে খুব বেশি ইফেক্ট করবে না, কিন্তু এই ফিল্টার কার্নেলের দুই পাশে যে অ্যাব্রাপ্ট এন্ডের ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোকে খুব স্মল ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করে গ্রাজুয়ালি 0 করে ফেলবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই ট্রাঙ্কেটেড ফিল্টার কার্নেল এবং এখানকার এই ফাংশনটা একসাথে মাল্টিপ্লাই করার পরে এখানে আর অ্যাব্রাপ্ট এন্ডটা নাই, এখানে গ্রাজুয়ালি চেঞ্জ হয়ে এটা 0 হয়ে গেছে। এখন এই ফিল্টার কার্নেলের জন্য যদি আমরা ফ্রিকোয়েন্সি রেসপন্স দেখি, আমরা দেখব এখানে পাস ব্যান্ড এবং স্টপ ব্যান্ডে যে রিপলগুলো ছিল সেগুলো রিডিউস হয়ে গেছে।
তবে এটার একটা ডিসঅ্যাডভান্টেজও আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে ট্রানজিশন ব্যান্ডের উইথটা আগের থেকে বড় হয়ে গেছে। এই ট্রানজিশন ব্যান্ডটাকে আরও কীভাবে ন্যারো করা যায় সেটা আমি এই ভিডিওর লাস্টের দিকে আলোচনা করব। এখানে যে ইকুয়েশনগুলো আমি দেখিয়েছি তার মধ্যে এইচএন হচ্ছে ট্রাঙ্কেটেড ফিল্টার কার্নেলের ইকুয়েশন, আর এইচএন যে উইন্ডো ফাংশনের সাথে মাল্টিপ্লাই হচ্ছে, এখানে একটা উইন্ডো ফাংশনের ইকুয়েশন দেখানো হয়েছে। এই ধরনের অনেক উইন্ডো ফাংশন আছে, পরবর্তীতে আমরা বিভিন্ন উইন্ডো ফাংশনের কম্প্যারিজন দেখব। আরেকটা বিষয় এখানে উল্লেখ করা প্রয়োজন, এই পদ্ধতিতে আমরা যে ফিল্টার ডিজাইন করছি সেই ফিল্টারের ইম্পালস রেসপন্সে ফাইনাইট সংখ্যক স্যাম্পল থাকবে। এই জন্য এই ধরনের ফিল্টারকে আমরা FIR ফিল্টার অথবা ফাইনাইট ইম্পালস রেসপন্স ফিল্টার বলি। এবার আমরা ম্যাথল্যাবে একটা প্রোগ্রাম লিখব যার মাধ্যমে গিস ফেনোমেনন কীভাবে ইন্ট্রোডিউস হয় এবং গিস ফেনোমেনন কীভাবে রিডিউস করা যায় সেটা আমরা দেখব। এই প্রোগ্রামটা আমরা ম্যাথল্যাবে লিখব। এখানে শুরুতে ইনপুট ফাংশনের মাধ্যমে কিবোর্ড থেকে ফিল্টার কার্নেলের যে লেন্থ সেটা বলে দিতে হবে। আর ফিল্টার কার্নেলের লেন্থ যদি m হয় তাহলে স্যাম্পল পজিশন হবে 0 থেকে m-1 পর্যন্ত। এক্ষেত্রে আমরা m এর ভ্যালু ইভেনও দিতে পারি অথবা অডও দিতে পারি। m এর ভ্যালু যদি অড হয় তাহলে ইম্পালস রেসপন্সে এরকম একটা সেন্টার অফ সিমেট্রি থাকবে, আর m এর ভ্যালু যদি ইভেন হয় তখন সেন্টার অফ সিমেট্রি থাকবে না। তো আমরা যেটা দেখেছি ইম্পালস রেসপন্সের যে ইকুয়েশনটা, এখানে আমরা সেন্টার অফ সিমেট্রির ভ্যালু ক্যালকুলেট করতে পারবো না, কারণ হচ্ছে আমরা যদি n এর ভ্যালু m-1/2 দিই, অর্থাৎ সেন্টার অফ সিমেট্রিতে m এর ভ্যালু হচ্ছে m-1/2, এটা যদি দিই তখন /0 এই ধরনের একটা ফরম্যাট চলে আসবে, তখন আমরা এই চেনটা ক্যালকুলেশন করতে পারবো না। এই জন্য সেন্টার অফ সিমেট্রির ভ্যালুটা আলাদা করে ক্যালকুলেশন করতে হয় ইকুয়েশনের মাধ্যমে ω/c/π। এই বিষয়টা আমাদেরকে প্রোগ্রামে বলে দিতে হবে, যখন m এর ভ্যালু অড হবে তখন সেন্টার অফ সিমেট্রির ভ্যালুটা এই ইকুয়েশনের মাধ্যমে ক্যালকুলেট করবে, আর যখন m এর ভ্যালু ইভেন হবে তখন এই লাইনটাকে অ্যাভয়েড করবে। প্রোগ্রামে আমরা সেটাই লিখেছি। এই লাইনে ট্রাঙ্কেটেড ফিল্টার কার্নেলের ইকুয়েশন লেখা হয়েছে। এরপর m-কে চেক করা হচ্ছে m অড কিনা, অর্থাৎ m-কে 2 দিয়ে ডিভাইড করার পরে কোনো রিমাইন্ডার আছে কিনা। যদি থাকে তাহলে m অড, তখন সেন্টার অফ সিমেট্রির ভ্যালুটা এই এক্সপ্রেশনের মাধ্যমে ক্যালকুলেট করতে হবে। আর যদি m-কে 2 দিয়ে ভাগ করার পর রিমাইন্ডার না থাকে, অর্থাৎ m যদি ইভেন হয়, তখন এই লাইনটাকে অ্যাভয়েড করা হবে। এই ইনস্ট্রাকশনগুলো এক্সিকিউশন হওয়ার পরে আমরা যে এইচডি ভেক্টরটা পাচ্ছি সেই এইচডি ভেক্টরটাই হচ্ছে ট্রাঙ্কেটেড ফিল্টার কার্নেল। এই ইনস্ট্রাকশনগুলো লেখার আগে এখানে আমরা WC অর্থাৎ অ্যাঙ্গুলার কাট অফ ফ্রিকোয়েন্সির ভ্যালুটা ডিফাইন করে দিয়েছিলাম। ফিল্টারের অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি রেঞ্জ আমরা জানি সেটা হচ্ছে 0 থেকে π পর্যন্ত। এক্ষেত্রে আমরা ফিল্টারের অ্যাঙ্গুলার কাট অফ ফ্রিকোয়েন্সি চুজ করেছি 0.5 π। আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এই ভ্যালুটাকে 0 থেকে π এর ভিতরে যে কোনো ভ্যালু দিতে পারি। এবার আমরা ট্রাঙ্কেটেড ফিল্টার কার্নেলের ফ্রিকোয়েন্সি রেসপন্স দেখব। কোনো একটা ফিল্টারের ইম্পালস রেসপন্স যদি জানা থাকে তাহলে ফ্রিক্স ফাংশনের মাধ্যমে তার ফ্রিকোয়েন্সি রেসপন্স বের করা যায়। ফ্রিক্স ফাংশনে কী কী ইনপুট প্যারামিটার দিতে হয় এবং এই ফাংশনটা কী কী প্যারামিটার রিটার্ন দেয় সেটা যদি আমরা বিস্তারিত দেখতে চাই তাহলে ডক কমান্ডের মাধ্যমে ম্যাথল্যাব থেকে দেখে নিতে পারি। ম্যাথল্যাবে আমরা যদি ডক ফ্রিক্স লিখে এন্টার প্রেস করি তাহলে এটা সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন চলে আসবে। এখানে আমরা এই ফাংশনের অনেকগুলো সিনট্যাক্স দেখতে পাচ্ছি। আমাদের এই এক্সপেরিমেন্টে এই সিনট্যাক্সটা আমাদেরকে ব্যবহার করতে হবে। এই সিনট্যাক্সে 3টে প্যারামিটার দেওয়া আছে b, a, n আর 2টা রিটার্ন প্যারামিটার h, w। তো এগুলো সম্পর্কে এখানে লেখা আছে দিস ফাংশন রিটার্নস n পয়েন্ট ফ্রিকোয়েন্সি রেসপন্স ভেক্টর h। তাহলে এখানে h হচ্ছে ফ্রিকোয়েন্সি রেসপন্স ভেক্টর, আর এখানে যে w আছে w হচ্ছে করেসপন্ডিং অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ভেক্টর, n হচ্ছে নাম্বার অফ স্যাম্পল ইন দ্য ইম্পালস রেসপন্স, b হচ্ছে নিউমেরেটর পলিনোমিয়াল কোএফিসিয়েন্টস আর a হচ্ছে ডিনোমিনেটর পলিনোমিয়াল কোএফিসিয়েন্টস। FIR ফিল্টারের ক্ষেত্রে আমরা জানি FIR ফিল্টারের ট্রান্সফার ফাংশনে ডিনোমিনেটর পলিনোমিয়াল থাকে না, শুধুমাত্র নিউমেরেটর পলিনোমিয়াল থাকে। আর এই ক্ষেত্রে ইম্পালস রেসপন্সের যে স্যাম্পল ভ্যালু সেগুলোই হচ্ছে নিউমেরেটর পলিনোমিয়াল কোএফিসিয়েন্ট। ফ্রিক্স ফাংশনের যে সিনট্যাক্স আমরা দেখেছি সেই সিনট্যাক্স অনুযায়ী এখানে ইনস্ট্রাকশনটা লেখা হয়েছে। এখানে নিউমেরেটর পলিনোমিয়াল অর্থাৎ ইম্পালস রেসপন্সের ভ্যালুগুলো এখানে দেওয়া হয়েছে। যেহেতু ডিনোমিনেটর পলিনোমিয়াল নেই সুতরাং এখানে কোএফিসিয়েন্ট হচ্ছে শুধু 1। আর এখানে ফিল্টার কার্নেলের লেন্থ দেওয়া হয়েছে, কারণ ফিল্টার কার্নেলের লেন্থই হচ্ছে নাম্বার অফ স্যাম্পল ইন দ্য ইম্পালস রেসপন্স। আর এই ফাংশন আমাদেরকে ফ্রিকোয়েন্সি রেসপন্সের ইনফরমেশনগুলো দিবে। এখানে প্রথম FHD যেটা আছে সেটার মধ্যে থাকবে ফ্রিকোয়েন্সি রেসপন্স ভেক্টর, আর W1 যেটা আছে সেখানে থাকবে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ভেক্টর। এরপরের কাজ হচ্ছে উইন্ডো ফাংশন ডিফাইন করে দেওয়া। আমরা এখানে যে উইন্ডো ফাংশনটা ডিফাইন করেছি এটা হচ্ছে ব্ল্যাকম্যান উইন্ডো। তো এই ব্ল্যাকম্যান উইন্ডোর সাথে ট্রাঙ্কেটেড ফিল্টার কার্নেলকে আমরা মাল্টিপ্লাই করলাম। মাল্টিপ্লাই করার পরে যে মডিফাইড ফিল্টার কার্নেল পেলাম সেটা হবে h। এরপর আমরা এই মডিফাইড ফিল্টার কার্নেলের ফ্রিকোয়েন্সি রেসপন্স বের করব। মডিফাইড ফিল্টার কার্নেলের ফ্রিকোয়েন্সি রেসপন্স ভেক্টর f_h এই ভেরিয়েবলে থাকবে, আর ওটার করেসপন্ডিং অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ভেক্টর w2 তে থাকবে। তো আমরা যেটা দেখেছি মডিফাইড ফিল্টারের ফ্রিকোয়েন্সি রেসপন্সে গিস ফেনোমেনন থাকবে না,
আর প্রথমে আমরা যে ট্রাঙ্কেটেড ফিল্টার কার্নেলটা বের করেছি এসডি, এই ফিল্টার কার্নেলের ফ্রিকোয়েন্সি রেসপন্সে অবশ্যই গিস ফেনোমেনন থাকবে। এই বিষয়টা ভেরিফাই করার জন্য আমরা এখানে যে ভ্যারিয়েবলগুলো ক্যালকুলেট করলাম এগুলো এখন প্লট করে দেখব। এখানে প্লট এরিয়াটাকে টোটাল 6x2 অর্থাৎ 12টা ভাগে ভাগ করা হয়েছে। আমি 12টা সাবপ্লট এখানে দেখিয়েছি। এখানে 1, 3 এই দুইটা সাবপ্লটকে একসাথে মার্জ করা হয়েছে। এই দুইটা সাবপ্লটকে মার্জ করে এখানে এনএইচডি অর্থাৎ ট্রাঙ্কেটেড ফিল্টার কার্নেলটা এখানে দেখানো হচ্ছে। এরপরে 2, 4, 6 এই 2, 4, 6 এই তিনটা সাবপ্লটকে একসাথে মার্জ করে ফেলা হয়েছে। মার্জ করে এখানে ট্রাঙ্কেটেড ফিল্টারের ফ্রিকোয়েন্সি রেসপন্স দেখানো হচ্ছে। এক্স অ্যাক্সিসের দিকে থাকবে নর্মালাইজড ফ্রিকোয়েন্সি, কারণ এখানে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিকে 2π দিয়ে ভাগ করা হয়েছে, তাহলে এটা পাওয়া যাবে নর্মালাইজড ফ্রিকোয়েন্সি। আর ওয়াই অ্যাক্সিসের দিকে থাকবে ফ্রিকোয়েন্সি রেসপন্স ভেক্টরের ম্যাগনিটিউড। 5, 7 এই দুইটা সাবপ্লটকে মার্জ করে এখানে উইন্ডো ফাংশনকে দেখানো হচ্ছে। এরপর 9, 11 এই দুইটাকে মার্জ করে মডিফাইড ফিল্টার কার্নেল দেখানো হচ্ছে, অর্থাৎ ট্রাঙ্কেটেড ফিল্টার কার্নেলকে উইন্ডো ফাংশনের সাথে মাল্টিপ্লাই করার পরে যে ইম্পালস রেসপন্স পাওয়া গেছে সেটা এখানে দেখানো হচ্ছে। 8, 10, 12 এই তিনটে সাবপ্লটে একসাথে দেখানো হচ্ছে ট্রাঙ্কেটেড ফিল্টার কার্নেলের ফ্রিকোয়েন্সি রেসপন্স। ফাইনালি এখানে আরেকটা ফাংশন ব্যবহার করা হয়েছে এফভি টুল। এফভি টুল মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি ভিজুয়ালাইজেশন টুল। এই ফাংশন ব্যবহার করে আমরা ফিল্টারের বিভিন্ন রেসপন্স কার্ভ যেমন ফ্রিকোয়েন্সি রেসপন্স, ইম্পালস রেসপন্স, স্টেপ রেসপন্স, পোল জিরো প্লট এই যেহেতু ইনফরমেশন অথবা গ্রাফগুলো একসাথেই পেতে পারি। তো এখানে আমরা এই দুইটা ফাংশন ব্যবহার করেছি মূলত ট্রাঙ্কেটেড ফিল্টার কার্নেল এবং মডিফাইড ফিল্টার কার্নেল এই দুইটার ফ্রিকোয়েন্সি রেসপন্স ডেসিবেলে দেখার জন্য। এতক্ষণ ধরে আমি যে প্রোগ্রামটা আলোচনা করেছি আমি সেটা ম্যাথল্যাবে লিখেছি। এখন আমি এই প্রোগ্রামটাকে রান করে দেখাবো। রান করার পর আমরা এখানে কার্নেল লেন্থ দিয়ে দিতে হবে। আমি কার্নেল লেন্থ দিচ্ছি 75। তো আমরা এখানে বিভিন্ন প্লটগুলো দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ট্রাঙ্কেটেড ফিল্টার কার্নেল আর এটা হচ্ছে ট্রাঙ্কেটেড ফিল্টার কার্নেলের ফ্রিকোয়েন্সি রেসপন্স। তো এখানে গিস ফেনোমেনন থাকার কথা। আমরা এই যে পাস ব্যান্ড এবং স্টপ ব্যান্ডে কিছু ফ্লাকচুয়েশন দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে গিস ফেনোমেনন। এটা হচ্ছে উইন্ডো ফাংশন। তো উইন্ডো ফাংশনের সাথে এই ফিল্টার কার্নেলকে যখন মাল্টিপ্লাই করা হলো তখন আমরা এই ফিল্টার কার্নেলটা পেলাম। আর এই ফিল্টার কার্নেলের যে ফ্রিকোয়েন্সি রেসপন্স সেখানে আমরা কিন্তু কোনো গিস ফেনোমেনন দেখতে পাচ্ছি না, অর্থাৎ গিস ফেনোমেনন রিমুভ হয়ে গেছে। তবে পুরোপুরি রিমুভ হয়ে গেছে এটা বলা যাবে না, কারণ আমরা যদি এটাকে জুম করে দেখি আমরা দেখতে পাচ্ছি কিছু রিপল এখনো রয়ে গেছে। তবে এই রিপলের ম্যাগনিটিউড থেকে অনেক কম। এবার আমরা ফ্রিকোয়েন্সি ভিজুয়ালাইজেশন টুলের প্লটগুলো দেখব। এখানে ফিল্টারের ম্যাগনিটিউড রেসপন্স ডেসিবেলে দেখাচ্ছে। দুইটা ফিল্টারের জন্য আলাদা আলাদাভাবে দুইটা ম্যাগনিটিউড রেসপন্স দেখাচ্ছে। আমি দুইটা একসাথে দেখতে চাচ্ছি। তো ম্যাগনিটিউড রেসপন্স থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি এটার মধ্যে এই যে রিপল অথবা ফ্লাকচুয়েশন আছে। আর এটার যে স্টপ ব্যান্ড অ্যাটেনিউশন সেটা হচ্ছে -20 ডিবি। আর এটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে যে স্কেলে এটা প্লট করা হয়েছে সেখানে কোনো ধরনের রিপল অথবা গিস ফেনোমেনন দেখাচ্ছে না। আর এটার স্টপ ব্যান্ড অ্যাটেনিউশন হচ্ছে অলমোস্ট -80 ডিবি। এভাবে উইন্ডো ফাংশন ব্যবহার করে আমরা এফআইআর ফিল্টারের পারফরমেন্স ইমপ্রুভ করতে পারি। এখানে পাস ব্যান্ডে যে রিপল আছে সেটাও ইমপ্রুভ হয়েছে, আবার এখানে স্টপ ব্যান্ড অ্যাটেনিউশন সেটা অনেক ইমপ্রুভ হয়েছে। এবার আমরা বিভিন্ন উইন্ডো ফাংশনের পারফরমেন্স কম্পেয়ার করে দেখব। উইন্ডো ফাংশনের সাথে ফিল্টার পারফরমেন্সের তিনটা প্যারামিটার সংশ্লিষ্ট: পাস ব্যান্ড রিপল, স্টপ ব্যান্ড অ্যাটেনিউশন, রোল অফ। আমরা এখন কয়েকটা উইন্ডো ফাংশনের জন্য এই পারফরমেন্সগুলোর ইমপ্রুভমেন্ট কম্পেয়ার করে দেখব। এই প্রোগ্রামের এতটুকু অংশ আগের প্রোগ্রামের মতোই। এরপরে এখানে চারটা উইন্ডো ফাংশন ডিফাইন করা হয়েছে: ব্ল্যাকম্যান, হ্যামিং, হ্যানিং এবং বার্টলেট। উইন্ডো ফাংশন ডিফাইন করার ক্ষেত্রে আমরা সরাসরি উইন্ডো ফাংশনের ইকুয়েশন এভাবে লিখে দিতে পারি, অথবা ম্যাথল্যাবে প্রত্যেকটা উইন্ডোর জন্য একটা করে বিল্ট ইন ফাংশন আছে, সেই ফাংশনগুলো আমরা ব্যবহার করতে পারি। যেমন হ্যানিংয়ের ক্ষেত্রে হ্যানিং নামে একটা ফাংশন আছে। এখানে উইন্ডো সাইজ কতটুকু হবে অথবা লেন্থ কতটুকু হবে সেটা বলে দিলে ওই লেন্থের একটা হ্যানিং উইন্ডো ডেভেলপ হয়ে যাবে। আমি সেটা ম্যাথল্যাবে দেখাচ্ছি। এখানে আমি হ্যানিং 25 লিখলাম, অর্থাৎ এটার উইন্ডো সাইজ হচ্ছে 25, তাহলে উইন্ডোতে 25 স্যাম্পল থাকবে। এই যে একটা উইন্ডো ডেভেলপ হয়ে গেল। তবে এই উইন্ডোটা ডেভেলপ হয়েছে একটা কলাম ম্যাট্রিক্স হিসাবে, আর আমরা যে ফিল্টার কার্নেল ডেভেলপ করছি সেটা ছিল রো ম্যাট্রিক্স। সেক্ষেত্রে এটাকে আমরা রো ম্যাট্রিক্সে কনভার্ট করে নিতে হবে, অর্থাৎ এটাকে ট্রান্সপোজ করতে হবে। তো এইভাবে ট্রান্সপোজ করে ফেললে আমরা ওইটাকে কলাম ম্যাট্রিক্সের পরিবর্তে রো ম্যাট্রিক্স হিসেবেই পাবো। এই প্রোগ্রামে সেটাই করা হয়েছে। এখানে উইন্ডো ফাংশন ডেভেলপ করার পরে সেটাকে রো ম্যাট্রিক্সে কনভার্ট করা হয়েছে। এরপর প্রত্যেকটা উইন্ডো ফাংশনকে ট্রাঙ্কেটেড ফিল্টার কার্নেলের সাথে মাল্টিপ্লাই করে
করসপন্ডিং মডিফাইড ফিল্টার কার্নেল তৈরি করা হয়েছে। পরের ইনস্ট্রাকশনে বিভিন্ন উইন্ডো ফাংশনকে একই প্লটে ড্র করা হয়েছে, তাহলে বিভিন্ন উইন্ডো ফাংশনের শেপ কেমন সেটা আমরা কম্পেয়ার করে দেখতে পারবো। এরপর এফভি টুল এই ফাংশনের মাধ্যমে আমরা এখানে প্রত্যেকটা উইন্ডো ফাংশন দিয়ে মডিফাইড অথবা ইমপ্রুভড ফিল্টার কার্নেলের ফ্রিকোয়েন্সি রেসপন্স সেম প্লটে ড্র করে দেখব। এবার এই প্রোগ্রামটা আমি রান করে দেখাচ্ছি। এখানে আমরা যে 4টা উইন্ডো ফাংশন ডিফাইন করেছিলাম সেই 4টা উইন্ডো ফাংশনের শেপ দেখতে পাচ্ছি। আর এই প্লটে আমরা 4টা উইন্ডো ফাংশনের মাধ্যমে যে ফিল্টার কার্নেলগুলো পেয়েছিলাম সেগুলোর ফ্রিকোয়েন্সি রেসপন্স দেখাচ্ছে। এই প্লট থেকে আমরা দেখতে পাচ্ছি স্টপ ব্যান্ড অ্যাটেনুয়েশন সবচেয়ে বেশি ইমপ্রুভ হয়েছে ব্ল্যাকম্যান উইন্ডোর মাধ্যমে। ব্ল্যাকম্যান উইন্ডোর জন্য স্টপ ব্যান্ড অ্যাটেনুয়েশন -80 ডিবির কাছাকাছি। এরপর অবস্থান আছে হ্যামিং উইন্ডো। হ্যামিং উইন্ডোর জন্য স্টপ ব্যান্ড অ্যাটেনুয়েশন -50 ডিবির উপরে। তারপর হচ্ছে হ্যানিং উইন্ডো। হ্যানিং উইন্ডোর জন্য স্টপ ব্যান্ড অ্যাটেনুয়েশন 40 ডিবি থেকে উপরে। আর স্টপ ব্যান্ড অ্যাটেনুয়েশন সবচেয়ে কম ইমপ্রুভ হয়েছে বার্টলেট উইন্ডোর জন্য। বার্টলেট উইন্ডোর জন্য স্টপ ব্যান্ড অ্যাটেনুয়েশন 20 ডিবি থেকে একটু উপরে। আবার রোল অফ রেট পার্সপেক্টিভ থেকে হ্যামিং এবং হ্যানিং এই দুইটা উইন্ডো রোল অফ ফাস্টার, আর ব্ল্যাকম্যান এবং বার্টলেট এই দুইটা রোল অফ কম্পারেটিভলি স্লো। এবার আমরা পাসব্যান্ড রিপলের পার্সপেক্টিভ থেকে দেখব কোন উইন্ডো ফাংশনের পারফরমেন্স সবচেয়ে ভালো। পাসব্যান্ড রিপল দেখতে হলে এটাকে আরও জুম করে নিতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাকম্যান উইন্ডোর জন্য পাসব্যান্ড রিপল হচ্ছে সবচেয়ে কম। এবার আমরা ফিল্টার পারফরমেন্সে কার্নেল লেন্থের ইফেক্টটা দেখব। কার্নেল লেন্থ যদি আমরা বাড়িয়ে দিই অথবা কার্নেল লেন্থ যদি আমরা কমিয়ে দিই তাহলে ফিল্টারের ফ্রিকোয়েন্সি রেসপন্সে কী পরিবর্তন হবে সেটা আমরা দেখব। এখানে যে প্রোগ্রামটা লেখা হয়েছে এই প্রোগ্রামের মাধ্যমে আমরা বিভিন্ন লেন্থের ফিল্টার কার্নেল ডেভেলপ করব এবং সেই ফিল্টার কার্নেলের জন্য যে ফ্রিকোয়েন্সি রেসপন্স পাওয়া যাবে সেগুলো কম্পেয়ার করে দেখব। এখানে এম ভেরিয়েবলে 4টা ভ্যালু দেওয়া হয়েছে। এই 4টা লেন্থের 4টা ফিল্টার কার্নেল আমরা ডেভেলপ করব। তো ফিল্টার কার্নেল কীভাবে ডেভেলপ করতে হয় সেটা অলরেডি আমরা জানি। এখানে যেহেতু একই ক্যালকুলেশন 4বার করতে হবে আমরা একটা লুপ ইউজ করতে পারি। লুপের ভেরিয়েবল আই হচ্ছে 1 to 4। আই এর ভ্যালু যখন 1 হবে তখন n হবে 0 to m1 - 1 অর্থাৎ 25 - 1, তখন এটা হবে 0 to 24। এরপর এই ইনস্ট্রাকশনগুলোর মাধ্যমে 0 to 24 অর্থাৎ 25 লেন্থের একটা ফিল্টার কার্নেল ক্যালকুলেট করা হয়েছে। এরপর 25 লেন্থের একটা উইন্ডো ফাংশন ডেভেলপ করা হয়েছে। এখন এখানে যেহেতু i এর ভ্যালু 1 তাহলে সুইচ 1 কেস 1 ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করবে। তখন এখানে h1 ইকুয়ালস হচ্ছে ট্রাঙ্কেটেড ফিল্টার কার্নেল ইনটু উইন্ডো ফাংশন, অর্থাৎ 25 লেন্থের একটা ফিল্টার কার্নেল আমরা পেলাম যেটা h1 ভেরিয়েবলে থাকবে। i এর ভ্যালু যখন 2 হবে তখন এখানে সব ক্ষেত্রে হবে m2 m2 m2। সেই ক্ষেত্রে ইনস্ট্রাকশনগুলো যখন এক্সিকিউট হবে তখন আমরা m2 অর্থাৎ 51 লেন্থের একটা মডিফাইড ফিল্টার কার্নেল পাবো এবং 51 লেন্থের একটা উইন্ডো ফাংশন এখানে পাবো। আবার i এর ভ্যালু 2 হওয়ার কারণে এখানে কেস 2তে যে ইনস্ট্রাকশন আছে সেই ইনস্ট্রাকশন এক্সিকিউট হবে। সেই ক্ষেত্রে h2 হবে 51 লেন্থের একটা ফিল্টার কার্নেল। সিমিলারলি h3 এবং h4 এই দুইটা হবে 101 অ্যান্ড 201 লেন্থের দুইটা ফিল্টার কার্নেল। এরপর এফভি টুল এই ফাংশনটা ব্যবহার করে আমরা 4টা ফিল্টারের ফ্রিকোয়েন্সি রেসপন্স সেম প্লটে দেখব। এবার আমি প্রোগ্রামটা রান করে দেখাচ্ছি। এই প্লটে আমরা 4টা ফিল্টারের ফ্রিকোয়েন্সি রেসপন্স একসাথে দেখতে পাচ্ছি। আমরা যদি স্টপ ব্যান্ড অ্যাটেনুয়েশন দেখি আমরা এখানে দেখতে পাচ্ছি 4টা ফিল্টারের জন্য স্টপ ব্যান্ড অ্যাটেনুয়েশন সেম, কিন্তু রোল অফ শার্পনেস প্রত্যেকটা ফিল্টারের জন্য সেম না। এই ফিল্টারের লেন্থ হচ্ছে 25, এটার লেন্থ হচ্ছে 51, এটার 101, এটার 201। তো আমরা দেখতে পাচ্ছি কার্নেল লেন্থ যত বেড়ে যাচ্ছে রোল অফ তত ফাস্টার হচ্ছে। কার্নেল লেন্থকে অনেক সময় ফিল্টার অর্ডার বলা হয়, সুতরাং আমরা বলতে পারি ফিল্টার অর্ডার যত বড় হবে রোল অফ তত ফাস্টার হবে। এই ভিডিওতে আমি কিভাবে এফআইআর ফিল্টার ডিজাইন করতে হয়, কিভাবে উইন্ডো ফাংশন এফআইআর ফিল্টারের ফ্রিকোয়েন্সি রেসপন্স ইমপ্রুভ করে এবং ফিল্টার অর্ডারের সাথে রোল অফ রেট কীভাবে চেঞ্জ হয় এই বিষয়গুলো বোঝানোর চেষ্টা করেছি। পরবর্তী ভিডিওতে আমি কিভাবে লো পাস ফিল্টারকে হাই পাস ফিল্টারে কনভার্ট করা যায় এবং লো পাস আর হাই পাস ফিল্টার ইউজ করে কিভাবে ব্যান্ড পাস এবং ব্যান্ড স্টপ ফিল্টার ডিজাইন করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করব।